বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম আমিনুল ইসলামের বিখ্যাত বই গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে নবম পর্ব, হিটলারকে থামানোর ব্যর্থ প্রয়াস, মিউনিক চুক্তি। জারিফ বলল, গত পর্বে আমরা যে ব্যাপারটাকে ইঙ্গিত করেছি তা হলো যুদ্ধ ছাড়া যে কোনো উপায়ে হিটলারকে থামানোর ব্যাপারটিতে জোর দিচ্ছিল ব্রিটেন ফ্রান্স। কোনোভাবে আরেকটা যুদ্ধ হোক এটা চায়নি এ দুই দেশ। তাই হিটলার পাগলামি করলেও তারা হিটলারের বিরুদ্ধে চূড়ান্ত অ্যাকশনে যায়নি। কিন্তু 1939 সালের 15 মার্চ হিটলার যখন নাটক করে চেকোস্লোভাকিয়া দখল করলেন তখন শঙ্কিত হলো ব্রিটেন ফ্রান্স। অথচ 1938 সালে মিউনিক চুক্তি সম্পাদন করে বিজয়ের হাসি হেসেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন। দেশে ফিরে সমবেত জনতাকে চুক্তির কাগজ দেখিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছিলেন, আর কোনো যুদ্ধবিগ্রহ হবে না, আমরা শান্তির পথে পা বাড়িয়েছি। রক্ষণশীল জাত ব্রিটেন ও প্রথম মহাযুদ্ধে মারাত্মক ক্ষতিগ্রস্ত ফ্রান্স ভেবেছিল মিউনিক চুক্তির বদৌলতে হিটলারকে তার প্রাপ্য দিয়ে দেওয়া হয়েছে, এখন দেশ পুনর্গঠনের সময়। কিন্তু কে জানতো হিটলারের মাস্তানি শুরু হলো কেবল। হিটলার যাতে পূর্ব ইউরোপের দিকে নজর না দেয় সেজন্য পোল্যান্ডের সাথে গভীর বন্ধনে আবদ্ধ হলো ব্রিটেন। আগে থেকেই ফ্রান্স পোল্যান্ড মিত্র চুক্তি ছিল। রাশিয়ার সাথে চুক্তি করতে চাইল ব্রিটেন ফ্রান্স, কিন্তু রাশিয়ার লৌহমানব জোসেফ স্ট্যালিন ব্রিটেন ফ্রান্সের সাথে কোনো সহযোগিতামূলক চুক্তিতে না যেতে টালবাহানা শুরু করলেন। পোল্যান্ডকে হুমকি দমকি। জারিফ প্রশ্ন করল, বলো, ডানজিগ বন্দর কোন দেশে অবস্থিত? মামুন বলল, পোল্যান্ডে। ভালো কথা। রাইনল্যান্ড, অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়া দখল করার পর হিটলারের নজর পড়ল এবার পোল্যান্ডের দিকে। কেন? পোল্যান্ড কি দোষ করলো আবার? ঘটনা হলো, ডানজিগ বন্দর মূলত ছিল জার্মানির। 1871 সালে জার্মানির জনক বিসমার্ক এই বন্দরকে জার্মানির আয়ত্তে আনেন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হওয়ার পর এই বন্দর পোল্যান্ডকে দিয়ে দেওয়া হয় জার্মানিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য। সেটাও ছিল একটা মারাত্মক পদক্ষেপ। কিন্তু না, এবার হিটলার গর্জে উঠলেন। 21 মার্চ 1939 হিটলার প্রস্তাব পাঠালেন পোল্যান্ডের সরকারের কাছে। হিটলার বলেন, ডানজিগ বন্দর জার্মানিকে ফেরত দিতে হবে সমুদ্র বন্দর ডানজিগের সঙ্গে জার্মানির সংযোগ রক্ষার জন্য পোল্যান্ডের মধ্য দিয়ে একটা ট্রেন লাইন, আর দিতে হবে একটা মোটর সড়ক নির্মাণের সুযোগ, কারণ ডানজিগ আমাদের বন্দর, আমরা আবার সেটা ফিরে পেতে চাই। স্বাভাবিকভাবে পুলিশ সরকার হিটলারের সে প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করলেন। হিটলারের দাবিকে অন্যায়, অযৌক্তিক ও ভার্সাই চুক্তির বরখেলাফ বলে আখ্যায়িত করেন। হিটলারের প্রস্তাবে আপোষ মীমাংসার কথা বলা হলেও পোল্যান্ডকে হুমকি দেওয়ার বাসাও ছিল। হোক না ছোট দেশ পোল্যান্ড, হিটলারের চিঠির ভাষা তাদের আত্মসম্মানে আঘাত লাগল। তাই পোল্যান্ডের সরকার 26 মার্চ হিটলারকে পাল্টা জানিয়ে দিলেন, পোল্যান্ড জার্মানির সৎ প্রতিবেশী হিসেবে আপন অস্তিত্ব বজায় রাখতে চায়। জার্মানির সাথে দ্বিপাক্ষিক বিষয়সমূহ নিয়ে আলাপের টেবিলে বসতে সবসময় রাজি, কিন্তু জার্মানির প্রস্তাব অনুযায়ী পুলিশ সরকার সমুদ্র বন্দর ডানজিগ হস্তান্তরে রাজি হতে পারে না। পোল্যান্ডের ভূমির মধ্য দিয়ে রেল লাইন ও মোটর সড়ক নির্মাণ করার সুযোগ দেওয়া কোনো প্রকারেই সম্ভব নয়। এমতাবস্থায় আলোচনা টেবিলে বসে কোনো লাভ হবে বলে পোল্যান্ড সরকার মনে করছে না। আর যায় কোথায়? পুলিশ সরকারের জবাব পেয়ে হিটলার সিংহের মতো হুঙ্কার দিলেন। বললেন, শুধু ডানজিগ বন্দর আর রাস্তা তৈরির অধিকার নয়, বছর শেষ হবার আগেই আমি সমগ্র পোল্যান্ড দখল করব। দেখিয়ে দিব জার্মানি কি শক্তি সঞ্চয় করেছে। প্রথম মহাযুদ্ধে পরাজয়ে গ্লানি নিয়ে জার্মানির দুর্বল চেতা নেতৃবৃন্দ যে হীন চুক্তিতে সই করেছিলেন, আমি শক্তি দিয়েই সে চুক্তি বরবাদ করব। আজ আর জার্মানি দুর্বল নয়, বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাবার মতো অস্ত্রবল তাদের আছে। হিটলার যে শুধু মুখে কথা বললেন
তাই নয়, জাদ্রেল সেনাপতিদের কাছে গোপন সংবাদ পাঠালেন, প্রস্তুতি গ্রহণ করতে বললেন। হিটলারের মনোভাব গোপনে প্রেরিত হলেও শেষ পর্যন্ত গোপন রইল না। গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন। পার্লামেন্ট অধিবেশন আহ্বান করলেন তিনি। নানাবিধ বিচার বিবেচনার পর ব্রিটিশ পার্লামেন্ট সিদ্ধান্ত গ্রহণ করল যে জার্মানি যদি সত্যি সত্যি পোল্যান্ড আক্রমণ করে তবে মিত্রদেশ হিসেবে ব্রিটেন পোল্যান্ডকে সামরিক সাহায্য করবে। ব্রিটিশ পার্লামেন্টের সিদ্ধান্ত প্রচারিত হলো। খবর কানে গেল হিটলারের। ওদিকে ফ্রান্স ও পোল্যান্ডের সাথে চুক্তিবদ্ধ বৃহৎ শক্তিশালী মিত্ররাষ্ট্র চেকোস্লোভাকিয়ার ঘটনা তাদের সামনেই ঘটেছে। ফলে ব্রিটেনের অনুরূপ অধিবেশন বসল ফরাসি পার্লামেন্টে। বিস্তর আলাপ আলোচনা হলো পোল্যান্ড সমস্যাকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত স্থির হলো হিটলার যদি সত্যি পোল্যান্ড আক্রমণ করে তাহলে ফ্রান্স আর নীরব থাকবে না। ফয়সালা যা হবার তা যুদ্ধক্ষেত্রেই হবে। হিটলার বুঝে গেলেন পোল্যান্ড আক্রমণ করলে বিপদ আছে। ব্রিটেন ফ্রান্স নেকড়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে জার্মানির উপর। ভিন্ন ফর্মুলায় পোল্যান্ড আক্রমণ করার ছক কষতে লাগলেন হিটলার। এবার রাশিয়ার সাথে সহযোগিতামূলক চুক্তি হিটলারের। 1917 সালে রাশিয়ার বুকে প্রতিষ্ঠিত হল পৃথিবীর প্রথম কমিউনিস্ট সরকার। ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে রাশিয়া হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। পুরো পশ্চিম ইউরোপ সেই থেকে রাশিয়ার সমাজতান্ত্রিক আন্দোলনকে ভয় পেত। না জানি কখন কোন দেশে বিপ্লব শুরু হয়। এই আতঙ্কে পশ্চিম ইউরোপ তটস্থ থাকত। রাশিয়া দেশে দেশে কমিউনিস্ট কর্মীদের সমর্থন দিত। লেনিন 1924 সালে মারা যাওয়ার পর দেশের ক্ষমতায় বসেন লৌহমানব জোসেফ স্ট্যালিন। নিষ্ঠুরতায় যিনি আধুনিক কালের চেঙ্গিস খান, হারাকু খান টাইপের লোক। হাসতে হাসতে নিজ দেশের মানুষকে খুন করার নির্দেশ দেন তিনি। কঠোর অনুশাসনে বিশাল রাশিয়াকে শাসন করছিলেন স্ট্যালিন। স্ট্যালিনের বয়ে রাশিয়াতে বাঘে মহিষে এক গাঁটে জল খায়। কথা হলো হিটলার হচ্ছেন চরম কমিউনিস্ট বিরোধী। কমিউনিস্টদের তিনি মানবতার শত্রু আখ্যায়িত করেন। ক্ষমতায় এসেই তিনি জার্মানির কমিউনিস্ট কর্মীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালান। সঙ্গত কারণেই জার্মানির সাথে রাশিয়ার কোনো সম্পর্কই ছিল না। হিটলার স্ট্যালিনের মুখ দেখাদেখি ও কথা চালাচালি বন্ধ বহু বছর যাবৎ। কিন্তু এবার হিটলার স্ট্যালিনের দিকে হাত বাড়ালেন। আগেই বলেছিলাম স্বার্থের প্রসঙ্গে হিটলার একেবারে বেড়াল। হিটলার হিসাব করে দেখলেন রাশিয়ার সাথে বন্ধুত্ব বজায় রেখে যদি পোল্যান্ড আক্রমণ করা যায় তাহলে দুই ডাকাত ব্রিটেন ফ্রান্স কিচ্ছু করতে পারবে না জার্মানির। আর পুঁজিবাদী ব্রিটেন ফ্রান্সের সাথে সমাজতান্ত্রিক রাশিয়ার সম্পর্ক মোটেও ভালো নয়। হিটলারকে ঠেকাতে রাশিয়ার সাহায্য চেয়ে বারবার প্রত্যাখ্যাত হয়েছে ব্রিটেন ফ্রান্স। তাই তো রাশিয়ার সাথে নতুন করে সম্পর্ক তৈরি করার সেরা সুযোগ আছে জার্মানির। রাশিয়ার একনায়ক স্ট্যালিন এরকম সুযোগই চাচ্ছিলেন। শত শত বৎসর ধরে পূর্ব ইউরোপ ও উত্তর ইউরোপ থেকে বারংবার আক্রমণের শিকার হয়েছিল রাশিয়া। তাই হিটলারের সাথে মিলে একটা দখলদারিত্ব বজায় রাখলে বেশ ভালোই হয়। 1939 সালের 20 আগস্ট হিটলার স্ট্যালিনের কাছে জরুরি তার বার্তা পাঠালেন। রুশ জার্মান মৈত্রী চুক্তি সম্পাদনের ব্যাপারে আশাবাদ জানালেন। 27 ঘন্টা পর জবাব দিলেন স্ট্যালিন। খুব সংক্ষিপ্ত ভাষায় বললেন, তোমার পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপকে মস্কো পাঠাও। 23 আগস্ট 1939 রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। যেই কথা সেই কাজ। জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ মস্কো গেলেন। মিলিত হলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটবের সাথে। অবশেষে চুক্তি স্বাক্ষরিত হল রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। যেই চুক্তিটা মলোটব রিবেনট্রপ চুক্তি নামেও প্রসিদ্ধ। 10 বছর মেয়াদী অনাক্রমণ চুক্তি। সিদ্ধান্ত হলো রাশিয়া ও জার্মানি এই দুই দেশ কেউ কাউকে কখনো আক্রমণ করবে না। অন্য দেশ কর্তৃক আক্রান্ত হলে একযোগে কাজ করবে। বিভিন্ন সামরিক সহযোগিতার আদান প্রদান হবে এই দুই দেশের মধ্যে। রাশিয়া ও জার্মানির মধ্যে চুক্তির কথা শুনে
ব্রিটেন ফ্রান্স আতঙ্কে নীল। কথায় আছে, এক রামে রক্ষা নাই, তার উপর সুগ্রীব ধূসর। কই রাশিয়ার সাথে হাত মিলিয়ে হিটলার ঠেকানোর পরিকল্পনা ছিল ব্রিটেন ফ্রান্সের। এখন উল্টো রাশিয়া জার্মানির দুস্তি দেখতে হলো। এই চুক্তি হিটলারকে আরও বেপরোয়া করে দিল, কারণ এখন জার্মানির বিরুদ্ধে কিছু করতে হলে রাশিয়ার কথাও মাথায় রাখতে হবে ব্রিটেন ফ্রান্সের। হিটলার এবার পোল্যান্ডকে আলটিমেটাম দিলেন যে ৩১ আগস্টের মধ্যে ডানজিগ বন্দর জার্মানির হাতে তুলে দিতে হবে, তা না হলে পোল্যান্ড আক্রমণ করবেন তিনি। হিটলারের হুমকি শুনে জার্মানিতে এলেন পোল্যান্ডের রাষ্ট্রদূত। হিটলারকে শান্ত করা যায় কিনা এজন্য আদা জল খেয়ে লাগলেন রাষ্ট্রদূত। কিন্তু হিটলারের এক কথা, ডানজিগ বন্দর জার্মানির হাতে তুলে না দিলে পোল্যান্ড আক্রমণ তিনি করবেনই। হিটলারের শেষ কথা শুনে শিউরে উঠলেন পোল্যান্ডের রাষ্ট্রদূত। অবনত মস্তকে বেরিয়ে এলেন তিনি জার্মানি চ্যান্সেলারি থেকে। হিটলারের চরম মন্তব্য বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল পৃথিবীর সব প্রান্তে। পোল্যান্ড হলো শঙ্কিত, ফ্রান্স এবং ব্রিটেন আতঙ্কিত, কারণ পোল্যান্ডের সাথে ফ্রান্স ও ব্রিটেন মৈত্রী চুক্তিতে আবদ্ধ। ফ্রান্সের প্রেসিডেন্ট পাড়ি জমালেন লন্ডনে, গোপন আলোচনা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে। যুদ্ধ পরিহার করার সিদ্ধান্ত নিল উভয় দেশ। লন্ডন ও প্যারিস হিটলারের ভয়ে কম্পমান। লন্ডনের ১০ নম্বর ডাইনিং স্ট্রিটের সেই ঐতিহ্যবাহী প্রাসাদে এবং প্যারিসের পার্লামেন্ট ভবনে ভয়ানক উত্তেজনা ছড়িয়ে পড়ে। থমথমে ভাব বিরাজমান। হিটলার চোখ কান খোলা রাখছেন ব্রিটেন ফ্রান্সের গতিবিধির উপর। জেনারেলদেরকে ডেকে এনে তিনি একদিন বললেন, আমি যদি পোল্যান্ড আক্রমণ করেও ফেলি, দেখবে ব্রিটেন ফ্রান্স কিছুই করবে না আমার। যে বিতুর ডিম, এই দুই জাত দেখছ না তোমরা? এরা বারবার চিল্লাপাল্লা করে, কিন্তু আমাকে ঠেকানোর সাহস নেই। জেনারেলরা বললেন, তবে তাই হোক মহামান্য ফুরার, আপনি নির্দেশ দিলেই আমরা পোল্যান্ডের মতো বেয়াদব দেশকে কয়েক ঘন্টার মধ্যে সাইজ করে দিব। হিটলার উত্তর দিলেন, শুভদিন সন্নিকটে। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর আমরা পোল্যান্ড আক্রমণ করব। নতুন বন্ধু রাশিয়া নীরবে আমাদের কর্মকাণ্ড দেখবে, কিন্তু কিছুই বলবে না। আর দুই বজ্জাত ব্রিটেন ফ্রান্স কিছুদিন গাইগুই করে কাপুরুষের মতো চুপ হয়ে পড়বে। তোমরা তৈরি হও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভারতীয় ইতিহাস, পর্ব ৩৭। শুরু হলো স্মরণকালের মহাপ্রলয়, হিটলারের পোল্যান্ড আক্রমণ। মামুন জিজ্ঞেস করল, সাধারণ জ্ঞানের বই থেকে এ তথ্যটা আমি পেয়েছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর। তার মানে জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ করার কারণেই যুদ্ধটা শুরু হয়েছিল। এক্স্যাক্টলি। হিটলার পোল্যান্ডকে আলটিমেটাম দিলেন যেন ডানজিগ বন্দর জার্মানির হাতে তুলে দেওয়া হয়। হিটলার জানতেন পোল্যান্ড এ দাবি মানবে না, তাই তিনি জার্মান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন, যাতে যে কোনো মুহূর্তে পোল্যান্ড আক্রমণ করা যায়। আর রাশিয়ার লৌহমানব স্ট্যালিনের সাথে মৈত্রী চুক্তি সম্পাদনের কারণে রাশিয়ার দিক থেকে সম্পূর্ণ নিরাপদ ছিল জার্মানি। ১ সেপ্টেম্বর ১৯৩৯ সকাল ৯:৩০। হিটলার তার বাহিনীকে নির্দেশ দিলেন, পোল্যান্ড আক্রমণ করো, নাস্তানাবুদ করো শত্রুপক্ষকে, যত তাড়াতাড়ি পারো অধিকার করে নাও পোল্যান্ড। ফ্রান্স আর ব্রিটেন পোল্যান্ডকে সাহায্য করার আগেই শেষ করে ফেলো যুদ্ধ। সারা দুনিয়াকে জানিয়ে দাও জার্মানির শৌর্য বীর্য। ভয় পাবার কোনো কারণ নেই। হিটলারের দুর্ধর্ষ জার্মান ফৌজ পোল্যান্ড সীমান্তের দিকে রওনা হলো। জার্মানি শুরু করলো ব্লিৎসর্গিক পদ্ধতির আক্রমণ। ব্লিৎসর্গিক একটি জার্মান শব্দ, যার অর্থ হলো বিদ্যুৎ গতিতে কোনো কাজ সমাধা করা। এ পদ্ধতির আওতায় আক্রমণের শুরুতেই বিমানবাহিনী যাজরা করে দিত শত্রুপক্ষের সব গুরুত্বপূর্ণ স্থাপনা। তারপর পদাতিক বাহিনী অতি সহজেই ভূমির নিয়ন্ত্রণ নিত। ছোট্ট দেশ পোল্যান্ডের উপর ঝাঁপিয়ে পড়ল হিটলারের অদম্য জার্মানি। শুরু হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের সূচনা। ৩ সেপ্টেম্বর ১৯৩৯ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ব্রিটেন ফ্রান্স। হিটলারের এই মরণ খেলা দেখে হতভম্ব হলো ব্রিটেন ফ্রান্স। তারা তো যুদ্ধ চায়নি, তাহলে কেন এমন করল হিটলার?
পোল্যান্ড হলো ব্রিটেন ফ্রান্সের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র। পোল্যান্ডকে সহায়তা করা জরুরি। তা না হলে হিটলার অচিরেই পুরো ইউরোপ দখল করবে। যা হবার তা হয়েছে। যুদ্ধ যেহেতু জার্মানরা শুরুই করে দিয়েছে, এখন তো আর বসে থাকা যায় না। পার্লামেন্টে জরুরি অধিবেশনে বসল ব্রিটেন সরকার। ব্রিটেনের প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন তলব করলেন উইনস্টন চার্চিলকে। চেম্বারলিন যখন হিটলারের একের পর এক মাস্তানি সহ্য করে তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন, তখন এর মৃদু প্রতিবাদ করেছিলেন চার্চিল। চার্চিল বলেছিলেন, হিটলারকে শায়েস্তা না করে শান্ত করার সিদ্ধান্তটি একদিন ভুল বলে প্রমাণিত হবে। আজ মিলে গেল চার্চিলের কথা। চেম্বারলিনের আমন্ত্রণে তিনি ওয়ার ক্যাবিনেটে যোগ দিলেন। ৩ সেপ্টেম্বর বেলা ১১টা ১৫। নেভিল চেম্বারলিন ৫ মিনিটের বেতার ভাষণ দিলেন। যুদ্ধ করা ছাড়া আর কোনো বিকল্প পথ রইল না ব্রিটেনের সামনে। চেম্বারলিন বললেন, হিটলার শক্তি প্রয়োগ করে অন্যের জমি দখল করতে চায়। যুদ্ধ এড়িয়ে যেতে বহু চেষ্টা আমি করেছি। এবার আমরা জার্মানির সাথে যুদ্ধরত। অল্পক্ষণ পরে ফ্রান্সও যুদ্ধ ঘোষণা করল। জার্মানির মোকাবেলায় পোল্যান্ডের বিরোচিত লড়াই। কিছুই করতে পারল না ব্রিটেন ফ্রান্স। যুদ্ধ ঘোষণা করলে তো হবে না, জার্মানির মোকাবেলায় সৈন্যবাহিনী তো সাজাতে হবে। ব্রিটেন ঘোষণা দিল তারা নৌবাহিনী পাঠাবে। ফ্রান্স তো জার্মানির ভয়ে কাহিল। জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে তারা ব্রিটেনের কাছেও অনুরোধ জানালো বিমান হামলা যাতে জার্মানির বিরুদ্ধে করা না হয়, তাহলে ফ্রান্সকে আক্রমণ করে বসবে জার্মানি। আর জার্মান আক্রমণ ঠেকানোর সাধ্য ফ্রান্সের নেই। মামুন জিজ্ঞেস করল, ফ্রান্সের এত দুর্বলতার কারণ কি? কারণ হচ্ছে প্রথম মহাযুদ্ধ। প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের এত ক্ষয়ক্ষতি হয়েছিল যে তারা আর দাঁড়াতে পারেনি। অর্থনৈতিকভাবে দুর্বল, লক্ষ লক্ষ তরুণ প্রাণ দিয়েছে। তাই যুদ্ধ করার কোনো ইচ্ছা বা সামর্থ্য কোনোটাই নেই ফ্রান্সের। জার্মানির ভয়ে ব্রিটেনের ছাতায় আশ্রয় নিয়েছে একটু বাঁচার আশায়। যা হোক, কোনো সাহায্য ব্রিটেন ফ্রান্সের কাছ থেকে না পেলেও পোল্যান্ডের সেনাবাহিনী দুর্ধর্ষ জার্মান ফৌজকে ঠেকিয়ে দিচ্ছিল। ১০ লক্ষ পুলিশ সেনা মরণপণ যুদ্ধে লিপ্ত ছিল। হিটলার ভেবেছিলেন পোল্যান্ড দখল করতে 2 দিনের বেশি সময় লাগার কথা নয়। সেপ্টেম্বরের ৩ তারিখ হিটলার নিজেই পৌঁছে গেলেন সীমান্তে। সীমান্তের সীমানা ফলক দেখিয়ে তিনি বললেন, এটা উঠিয়ে ফেলো। আজ থেকে পোল্যান্ডের মাটি হলো আমাদের মাটি। যুদ্ধরত জার্মান সৈন্যরা জানতে পারল পেছনে রয়েছে তাদের প্রিয় ফুরার। তারা গাড়ি পাঠিয়ে দিল হিটলারের জন্য। হিটলার চড়লেন খোলা গাড়িতে। বললেন, আবহাওয়া ভালো আছে। যুদ্ধরত সৈন্যরা আমাকে দেখতে পেলে উৎসাহিত হবে, মরতেও পরোয়া করবে না। আমি খোলা গাড়িতেই চড়ব। হিটলার আনন্দে অভিভূত, আবেগে আপ্লুত। যুদ্ধরত সৈন্যদের দিকে ছুড়ে দিচ্ছেন বাক্স বাক্স সিগারেট। উৎসাহিত করছেন চিৎকার দিয়ে। আবার আসছেন পিছিয়ে। আর যাই হোক, হিটলারের গলাটা আছে। চিৎকার চেঁচামেচি করে আসর গরম করার ওস্তাদ তিনি। তবে হিটলার যেমন ভেবেছিলেন ব্যাপারটা তেমন হলো না। পুলিশ বাহিনীর বিরচিত নৈপুণ্যে খুব ধীরে সুস্থে এগোতে লাগলো জার্মানরা। দেরি হতে লাগলো পোল্যান্ড অভিযান। প্রায় 15 দিন কেটে গেল। পুরো পোল্যান্ড এখনো হাতে আসেনি জার্মানির। এমন সময় বেতারে খবর এলো ব্রিটিশ সৈন্যদল ফ্রান্স উপকূল ধরে পোল্যান্ডের দিকে ধেয়ে আসছে। যে কোনো সময় পোল্যান্ড সৈন্যদলের সাথে মিশে জার্মান বাহিনীর উপর হামলা করতে পারে। ঠিক সেই সময় হিটলার খেললেন নতুন খেলা। হায় রে হায়, ছোট্ট পোল্যান্ডের উপর মস্ত বড় বিপদ। জারিফ বলল, বিশ্বের অনেক দেশই নিজের দেশের স্বাধীনতা সংগ্রামকে বড় করতে গিয়ে বলে আমাদের মতো এত রক্ত দিয়ে আর কেউ স্বাধীন হয়নি। এগুলো আসলে কথার কথা। রক্ত যদি স্বাধীনতা অর্জনের বিনিময় হয়, তাহলে পোল্যান্ডের মতো এত রক্ত কোনো জাতি দেয়নি। কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ড এত ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তার মোট ৬০ লক্ষ জনসংখ্যার মধ্যে ৪০ লক্ষই মারা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। জনসংখ্যা অনুপাতে একটা দেশে এত লোক কোনো কালে মরেনি। যা হোক, আমরা আসল প্রসঙ্গে আসি। হিটলার যখন দেখলেন পোল্যান্ড দখল করতে দেরি হচ্ছে আর ব্রিটিশ সৈন্যরা চলে আসছে, তখন জরুরি তার বার্তা পাঠালেন রাশিয়ার একনায়ক স্ট্যালিনকে। স্ট্যালিনকে তিনি বললেন, আমরা পোল্যান্ডের পশ্চিম প্রান্ত দখল করে ফেলেছি, পূর্ব প্রান্ত আপনি দখল করুন। রাশিয়া ও জার্মানি মিলেমিশে
পোল্যান্ড নামক আস্ত দেশটাকে গিলে খেতে চাইল। তাই হলো, কয়েকদিন আগেই তো চুক্তি করে নতুন মিত্রে পরিণত হয়েছিল দুই দেশ। হিটলারের আহ্বানে সাড়া দিলেন স্ট্যালিন। রাশিয়ার অপেক্ষমান সৈন্যবাহিনীকে আদেশ দিলেন পোল্যান্ড সীমানা আক্রমণ করতে। দ্রুততম গতিতে পোল্যান্ডের সমৃদ্ধশালী পূর্বাঞ্চল দখল করার সুযোগ হাতছাড়া করতে চাইল না রাশিয়া। 17 সেপ্টেম্বর 1939 রাশিয়ান সেনাবাহিনী পালন করল নেতার আদেশ। পশ্চিম প্রান্তে দুর্ধর্ষ জার্মান সেনা আর পূর্ব প্রান্তে মহাশক্তিধর রাশিয়া, এই দুই দেশের সাঁড়াশি আক্রমণের মুখে পোল্যান্ড হলো নাস্তানাবুদ। পোল্যান্ড আক্রমণে হিটলারের সাথে স্ট্যালিনের একাত্মতায় ব্রিটেন এবং ফ্রান্স একদম বোকা বনে গেল। পোল্যান্ডকে সহায়তা করার আগেই সব শেষ। ব্রিটেন ফিরিয়ে নিল সৈন্যদল, ফ্রান্স একেবারে নিশ্চুপ। পোল্যান্ড হলো ধ্বংসস্তূপ। বিপদের সময় বেচারা পোল্যান্ড সাহায্য পেল না ব্রিটেন ফ্রান্সের কাছ থেকে। হিটলার মারলেন এক ঢিলে দুই পাখি। পরের জমি দিয়ে রাশিয়াকে করলেন সন্তুষ্ট। ব্রিটেন ফ্রান্সের সাথে যুদ্ধ করা ছাড়াই দখল করে নিলেন পোল্যান্ড। মামুন এবার বলল, তার মানে হিটলারের দখলে গেল রাইনল্যান্ড, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া ও পোল্যান্ড। এরপরও ব্রিটেন ফ্রান্স কিছুই করতে পারেনি। কারণ ব্রিটেন ফ্রান্স তো যুদ্ধই চায়নি। তারা ভেবেছিল হিটলার জমি উদ্ধার করে ঠান্ডা হয়ে যাবেন, তাই তারা চুপ ছিল। চুপ করার পরিণতি হলো আজ এই। পোল্যান্ড দখল শেষ করার পর জার্মানিতে বিজয় উল্লাস চলতে থাকলো। জার্মানরা ভাবল হিটলারের হাতে সত্যি জাদু আছে। কিভাবে একটার পর একটা দেশ দখল করে উচিত শিক্ষা দিচ্ছেন শত্রুদের, এমন নেতাই তো দরকার তাদের। পর্ব 38। মহা ট্র্যাজেডির শিকার পোল্যান্ড। রাশিয়া জার্মানির মিলিত বিভৎসতা। কয়েকদিন যাবৎ আমি ঘুমাতে পারছি না। যেন ঘুমের ঘোরে আমি দেখছি অসহায় গর্ভবতী নারীর আর্তনাদ। বয়ার্ত নয়নে পেটে হাত রেখে সেই গর্ভবতী নারী দৌড়াচ্ছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। কিন্তু কোথায় পাবেন তিনি সেই আশ্রয়? প্রসব বেদনায় কাতর কোনো মহিলার সন্তান প্রসব করার মুহূর্তে অন্য সব চিন্তা বাদ দিয়ে কেবলই ভাবছেন অনাগত সন্তানকে নিয়ে কি তিনি একটু সময়ের জন্য হলেও মাটিতে শুতে পারবেন। আমার চোখে ভাসছে অত্যন্ত মেধাবী সামরিক অফিসারদের মুরগির বাচ্চার মতো ধরে বেঁধে পাইকারি হারে হত্যা করে মাটি চাপা দিচ্ছে একদল হায়েনা। বাজারে মুরগি জবাই করার পরে একটু পর পর পানি দিয়ে রক্ত মুছে ফেলে মুরগি ব্যবসায়ী, যাতে সারাদিন ধরে মুরগি জবাই করা যায়। আমি ভেবে পাই না মানুষ কিভাবে মুরগি জবাই করার কায়দায় এভাবে হাজার হাজার মানুষ খুন করতে পারে। কে বলেছে মানুষ সৃষ্টির সেরা? আমার চোখে ঘুম হচ্ছে না কিছুদিন যাবৎ। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ জারিফের মুখে এরকম সাহিত্যিক বিলাপ শুনে মামুন জিজ্ঞেস করল, আমি তো তোমার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। তুমি এরকম ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলছো কোন ঘটনাকে কেন্দ্র করে? জারিফ বলল, গত পর্বে আমি বলেছিলাম পোল্যান্ডের অসহায়ত্বের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত হওয়ার হার অনুযায়ী পোল্যান্ডের মতো আর কোনো দেশ এত বেশি রক্ত দেয়নি। পোল্যান্ড সহ্য করেছে রাশিয়ার জার্মানির মিলিত নৃশংসতা। পোল্যান্ড দেশটাকে চুরমার করে দিয়েছে এই দুই শক্তিধর দেশ। মামুন, তোমাকে আমি একটা মুভির কথা বলবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী জানতে হলে এই মুভিটি দেখা ফরজ। মুভিটির নাম কিটেন। পোল্যান্ডে নির্মিত এই মুভিটি 2007 সালে মুক্তি পায়। এই মুভি দেখার পর আমি রীতিমতো কোমায় ছিলাম বেশ কিছুদিন। কারণ কি? প্রথমেই তোমাকে ইতিহাসের জ্ঞান দেওয়া জরুরি। যেটা বলেছিলাম, হিটলার পোল্যান্ড আক্রমণ করার 17 দিন পরে রাশিয়া ও পোল্যান্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। জার্মানরা পোল্যান্ডের বেসামরিক লোকজন ও বিশেষত ইহুদি লোকদের উপর নির্মমতা চালায়। বৃদ্ধ, প্রতিবন্ধী, নারী ও শিশুদেরকে প্রথমে হত্যা করে নিষ্ঠুর নাৎসিরা। জার্মানির নাৎসি বাহিনীর হাত থেকে রেহাই কেউ পায়নি। কিন্তু রাশিয়ানরা যেটা করেছে সেটা আরও ভয়ঙ্কর। পোল্যান্ডের লাখ খানেক সৈন্য রাশিয়ানদের হাতে বন্দী হয়। পোল্যান্ড যাতে কোনোদিন প্রতিরোধ যুদ্ধ না চালাতে পারে সেজন্য চৌকস সামরিক অফিসারদের একজন একজন করে ধরে হত্যা করা হয় রাশিয়ার স্মলেনস্ক শহরের কাটিন বনে। এই বন পুলিশ জনগণের কাছে আজও অভিশপ্ত বন নামে পরিচিত। শুধু কি সামরিক অফিসার, শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার সহ
মেধাবী লোকজনদেরকে ঠান্ডা মাথায় হত্যা করে রাশিয়ানরা। আমি যে উপরের মুভিটির কথা বললাম, সে মুভিতে এসব ঘটনাবলী নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এ কাজটি করতে নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার একনায়ক স্ট্যালিন স্বয়ং। মামুন জিজ্ঞেস করল, আমাদের দেশের বহু নিরীহ বামপন্থীরা এখনও স্ট্যালিনকে দেবতা জ্ঞানে পূজা করে, এরা কি এসব ইতিহাস জানে না? জারিফ উত্তর দিল, আমার মনে হয় এরা এসব ইতিহাস জানার চেষ্টাও করে না, কিংবা জানলেও মনে করে স্ট্যালিন উলি আউলিয়া মানুষ, ওনার কোনো ভুল হতে পারে না। কিন্তু মনে রেখো, স্ট্যালিন ছিল হিটলারের চেয়েও আরও বড় দানব। হিটলার নিজ দেশের মানুষকে ভালোবাসত, জনপ্রিয়তা ছিল স্বদেশবাসীর কাছে, কিন্তু স্ট্যালিন নিজ দেশের লাখ লাখ মানুষকে অনর্থক খুন করেছেন। আর স্ট্যালিন যদি হিটলারের সাথে অনাক্রমণ চুক্তি না করতেন, পোল্যান্ড ভাগাভাগিতে লিপ্ত না হতেন, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতো কিনা সন্দেহ রয়েছে। প্রায় 22,000 পোল্যান্ডের নাগরিককে হত্যা করে রাশিয়ানরা, যার মধ্যে 15,000 ছিল সামরিক বাহিনীর লোক। পোল্যান্ডের প্রায় সব সামরিক অফিসারদের হত্যা করেছিল রাশিয়া, অথচ এই কাজ করার কোনো যুক্তি ছিল না। পোল্যান্ডের পতন ঘটেছে, সরকার প্রধান দেশ থেকে পালিয়েছে, এমত অবস্থায় সামরিক অফিসারদের হত্যা করার কোনো মানে হয়? নিয়তির নির্মম পরিহাস। হিটলার যখন পরবর্তীকালে রাশিয়া আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তখন পোল্যান্ডের বাকি অংশ জার্মানরা দখল করে কাঠিন বনের এই হত্যাযজ্ঞ সম্পর্কে জানতে পারে। প্রচুর গণকবরের সন্ধান পায় জার্মানরা। পোল্যান্ডের নির্বাসিত সরকারকে এবার দরকার পড়ে রাশিয়ার। পোল্যান্ড যখন রাশিয়ার কাছে বন্দী সামরিক অফিসারদের তালিকা চায়, তখন রাশিয়া বলে এসব অফিসাররা পালিয়ে জাপান চলে গেছে। চরম প্রতিবাদ করে রাশিয়াকে জিজ্ঞেস করে পোল্যান্ড, তোমার কাছে বন্দী অফিসাররা জাপান পালিয়ে যাবে কেন? পোল্যান্ড যখন এই ঘটনা জানতে পারে যে তাদের বন্দী অফিসারদেরকে হত্যা করেছে রাশিয়ানরা, তখন রাশিয়ার সাথে আলোচনাই করতে চায়নি ঘৃণায়। কিন্তু কি আর করা, যারা মরে গেছে তারা তো আর ফেরত আসবে না। বহুদিন পর 1992 সালে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন স্বীকার করে নেন যে পোল্যান্ডের সামরিক অফিসার হত্যা রাশিয়ারই কাজ। স্ট্যালিনের নির্দেশ সংবলিত স্বাক্ষরও পোল্যান্ডের কাছে হস্তান্তর করেন। যুদ্ধ শুরুর পর আবার কৌশলগত বিরতি। রাশিয়া এবার ঝাঁপিয়ে পড়ল ফিনল্যান্ডের উপর। পোল্যান্ডের বেদনাদায়ক ঘটনার পরে ইউরোপ জুড়ে অদ্ভুত নীরবতা গ্রাস করল। শীত চলে আসাও একটা কারণ। শীতকালে সেনাবাহিনী পরিচালনা করা কষ্টকর বটে। হিটলারের জার্মানি আর কোনো নতুন দেশে যুদ্ধ পরিচালনা করেনি, কিন্তু হিটলার স্টাইলে অন্যরকম এক মাস্তানি শুরু করল রাশিয়ার একনায়ক স্ট্যালিন। ছোট্ট দেশ ফিনল্যান্ডের উপর প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল রাশিয়ানরা। মামুন জিজ্ঞেস করল, বর্তমান বিশ্বের অতিশয় সুসভ্য দেশ ফিনল্যান্ড কি দোষ করেছিল আবার? অত্যন্ত ছোট দেশ ফিনল্যান্ডের সাথে বিশাল দেশ রাশিয়ার আবার কিসের দ্বন্দ্ব? জারিফ বলল, কবিগুরু তো বলছেনই, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার বুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি। 5 অক্টোবর 1939। বিশাল দেশ রাশিয়া, বিশাল তার আয়তন। রাশিয়ার একনায়ক স্ট্যালিন জানতেন আজ না হোক কাল জার্মানির সাথে তার যুদ্ধ লাগবেই। ছোট্ট দেশ ফিনল্যান্ডকে রাশিয়া আমন্ত্রণ জানালো 1939 সালের অক্টোবরের 5 তারিখ। উদ্দেশ্য খুবই খারাপ। হিটলার যেভাবে চেকোস্লোভাকিয়াকে নিমন্ত্রণ করে নাটক করে দেশটাকে দখল করে নিয়েছিল, রাশিয়ার উদ্দেশ্য ছিল এরকমই। রাশিয়া দাবি করল ফিনল্যান্ডের কিছু দ্বীপপুঞ্জ ও হাঙ্কো উপদ্বীপের কিছু জমি রাশিয়ার কাছে ইজারা দিতে। রাশিয়ার উদ্দেশ্য ছিল তারা একটি নৌঘাঁটি বানাবে। মামুন জবাব দিল, হিটলারের কাছ থেকে ভালোই শয়তানি বুদ্ধি শিখেছে তাহলে রাশিয়ানরা। একটা দেশ কি পতিত জমি নাকি যে বর্গাদারের কাছে ইজারা রাখতে হবে? জারিফ উত্তর দিল, সঙ্গত কারণেই ফিনল্যান্ড রাশিয়ানদের কোনো জমি ইজারা দেয়নি। তার দেশের অভ্যন্তরে অন্য দেশের নৌঘাঁটি দিতে রাজি হয়নি ফিনল্যান্ড। ফিনল্যান্ডের বেয়াদবিতে রাশিয়া রেগে আগুন। একটার পর একটা আলটিমেটাম দিল রাশিয়া। কোনো হুমকিতে পাত্তা দেয়নি ফিনল্যান্ড। শেষে নভেম্বরের 30 তারিখ 4,50,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে ছোট্ট দেশ ফিনল্যান্ডের উপর ঝাঁপিয়ে পড়ে রাশিয়া। শুরু হলো পৃথিবীর ইতিহাসের এক অদ্ভুত
শীতকালীন যুদ্ধ। নভেম্বরের ৩০ তারিখ ইউরোপে প্রবল শীত। তারপর ডিসেম্বর জানুয়ারি মাস তো আছেই। আর রাশিয়া হলো শীতের মাতৃভূমি। ফিনল্যান্ডেও প্রচুর শীত পড়ে। তুমুল শীতে তীব্র লড়াই চলল রাশিয়া আর ফিনল্যান্ডের মাঝে। -40 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও লড়াই চালিয়েছিল এই দুই দেশ। আরেকটা প্রশ্ন করি মামুন তোমাকে, সাধারণ জ্ঞানের বইয়ে পাওয়ার কথা তোমার। বলো, রাশিয়া ফিনল্যান্ডের মাঝে সীমান্ত রেখার নাম কি? মামুন বলল, এটা তো আসলে মনে নাই, তুমিই বলো। জারিফ বলল, রাশিয়া ফিনল্যান্ডের সীমারেখার নাম হচ্ছে ম্যানারহেইম লাইন। কার্ল গুস্তাভ ম্যানারহেইম ছিলেন একজন অসাধারণ সমরকুশলী জেনারেল। অল্প সংখ্যক সৈন্য নিয়েও তিনি রাশিয়ানদের ঠেকিয়ে দিচ্ছিলেন, যদিও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্টও নির্বাচিত হন। তার নামে রাশিয়া ফিনল্যান্ড সীমারেখার নামকরণ করা হয় ম্যানারহেইম লাইন। রাশিয়ার দুর্ধর্ষ সৈন্যদের বিরুদ্ধে সমান তালে লড়েছে ফিনল্যান্ডের সৈন্যরা। ফিনল্যান্ডের সরকার লিগ অব নেশন এর কাছে বিচার চাইল কেন রাশিয়া তাদের উপর হামলে পড়ল। মুমূর্ষু লিগ অব নেশনস আর কি করবে, নিন্দা প্রস্তাব জানিয়ে রাশিয়াকে বহিষ্কার করল সংগঠন থেকে 1939 সালের 14 ডিসেম্বর। লিগ অব নেশনসকে কি আর পাত্তা দেয় রাশিয়া? চলতেই থাকলো যুদ্ধ। 3 মাস যুদ্ধ চলার পর অবশেষে ফিনল্যান্ড রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে। নিজের দেশের 11% ভূমি রাশিয়াকে দিয়ে দেয় ফিনল্যান্ড। কিন্তু অত্যন্ত কষ্টার্জিত জয় ছিল রাশিয়ার। 3 লক্ষ সৈন্য হারায় রাশিয়া। বিপরীতে ফিনল্যান্ডের 65,000 সৈন্য নিহত হয়। ফিনল্যান্ড রাশিয়া চুক্তি সাধিত হয় 1940 সালের 19 এপ্রিল। এ যুদ্ধের গতি প্রকৃতির দিকে পাখির চোখ করে রেখেছিলেন হিটলার। রাশিয়ানদের যখন এত কষ্ট করে জিততে হয়েছিল, তখন হিটলার তার জেনারেলদের বলেছিলেন, দেখলে তো, ছোট্ট দেশ ফিনল্যান্ডের সাথেই রাশিয়া পারে না, আমাদের সাথে কি করে পারবে যদি যুদ্ধ লাগে? তোমরা প্রস্তুত হও, রাশিয়া একদিন আমরা দখল করব। আজকের আলোচনার শেষে জারিফ বলল, 1939 সালের উল্লেখযোগ্য ঘটনা আর নেই বললেই চলে। হিটলার কর্তৃক পোল্যান্ড দখল আর রাশিয়া কর্তৃক ফিনল্যান্ড দখল, এ বছর এ দুটোই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণীয় ঘটনা। আমরা আগামী পর্ব থেকে 1940 সালের ঘটনাবলী আলোচনা করব। শীত, ক্রিসমাস ও আরও বিবিধ কারণে রণাঙ্গন জমিয়ে পড়েছিল। পর্ব 39। 1940 সালের এপ্রিল মে সামারের গরম আবহাওয়া শুরু হলো যুদ্ধের নতুন ইনিংস। 1940 সালের এপ্রিল মাসে ইউরোপে সামার সিজন শুরু হয়। সামারের গরমে হিটলারের মাথাও গরম হতে শুরু করল। 8 এপ্রিল 1940 সাল জার্মান গোয়েন্দা বাহিনীর প্রধান হেইনরিখ হিমলার ফোনে হিটলারকে বললেন, মারাত্মক খবর আছে ফুরার। মারাত্মক খবর কি? আমার মনে হয় ব্রিটেন যুদ্ধের পায়তারা করছে। কিভাবে? আজকে ব্রিটেনের নৌবাহিনী নরওয়ের সমুদ্র উপকূলে মাইন বসিয়েছে। কি উদ্দেশ্যে? মনে হয় তারা অতর্কিতে নরওয়ে দখল করতে চায়। ফোন সেরে হিটলার খবর পাঠালেন জেনারেলদের কাছে। আসতে বললেন চ্যান্সেলারিতে। হিটলার পাগলের মতো অস্থিরভাবে ছোটাছুটি করতে লাগলেন ম্যাপ কক্ষে। লাল নীল পেন্সিলে দাগ কাটতে লাগলেন ম্যাপের উপরে। মুছতে লাগলেন আবার সে দাগ। কিছুক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে ছুটে এলেন ফিল্ড মার্শাল কাইটেল, রোডলফ হ্যাস, মার্টিন বোরম্যান ও প্রচারমন্ত্রী ডক্টর গোয়েবল। আরম্ভ হয়ে গেল বদ্ধ দরজায় জরুরি আলোচনা। হিটলার প্রথমে জেনারেলদের খবরটা জানালেন। বললেন, আমাদেরকে বেকায়দায় ফেলার জন্যই ব্রিটেন নরওয়ে দখল করতে চায়। কারণ আমাদের মিল ফ্যাক্টরিতে ব্যবহৃত লোহার বেশিরভাগ আসে সুইডেন থেকে, আর সে ব্যাপারে আমরা ব্যবহার করে থাকি নরওয়ের নাবিক বন্দর। নরওয়ে একবার দখলে গেলে ব্রিটেন সুইডেনও দখল করবে। ফলে বন্ধ হয়ে যাবে সুইডেন থেকে লোহার আমদানি, বন্ধ থাকবে অস্ত্র উৎপাদন, তারা লাগবে মিল ফ্যাক্টরিতে। বেকার হয়ে পড়বে লক্ষ লক্ষ জার্মান শ্রমিক, ভেঙে পড়বে আমাদের অর্থনীতি। এত সব ঘটার আগেই নরওয়ে দখল করব আমি। জেনারেলরা প্রথমে আপত্তি জানান। বিনা দোষে আমরা একটা নিরপরাধ দেশ আক্রমণ চালাবো, অনর্থক ক্ষয়ক্ষতি করব? হিটলার উত্তর দিলেন, অনর্থক বলছো কেন তোমরা? নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য
কোনো কাজে হাত দেওয়া কি অনর্থক? ব্রিটিশ বাহিনী সাগর পাড়ি দেওয়ার আগেই আমরা নরওয়ে দখল করতে চাই। প্রয়োজন বোধে সুইডেন ও ডেনমার্কও দখল করব। পুরো স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি আমাদের দখলে থাকবে। ফিনল্যান্ড যেহেতু রাশিয়া দখল করেই ফেলেছে, সেদিকে পা বাড়াবো না আমরা। জার্মানি কর্তৃক ডেনমার্ক ও নরওয়ে দখল। ৯ এপ্রিল ১৯৪০ হিটলার সৈন্য প্রেরণ করলেন নরওয়ের উদ্দেশ্যে। বলেন, সাগর পার থেকেই আক্রমণ চালাও নরওয়ের মূল ভূমিতে। বিনা দোষে আক্রান্ত হল ছোট্ট দেশ নরওয়ে। হিটলারের আদেশ পেয়েই নৌ, বিমান ও স্থলবাহিনী একযোগে ঝাঁপিয়ে পড়ল নরওয়ের উপর। পর্যুদস্ত করে দিল নরওয়ের সেনাবাহিনীকে। সুযোগ দিল না ব্রিটিশ সৈন্যের সাগর পাড়ি দিয়ে নরওয়ের ত্রিসীমানায় আসার। পাকাপোক্তভাবে অধিকৃত নরওয়ের সমুদ্র সীমা দখল করে রাখল জার্মান বাহিনী। অবস্থা খারাপ দেখে ফিরে গেল ব্রিটিশ যুদ্ধজাহাজ। মন খারাপ হলো হিটলারের, কারণ শক্তি পরীক্ষা করার সুযোগ থেকে হলেন তিনি বঞ্চিত। জাতশত্রু ব্রিটিশ ফ্রান্সকে সামনাসামনি মোকাবেলা করতে না পারার কারণে বরং তিনি হলেন ম্রিয়মাণ। নরওয়ে দখল করার সাথে সাথেই হিটলারের বাহিনী এবার ঝাঁপিয়ে পড়ল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের উপর। যুদ্ধ করা তো দূরস্থ, হিটলারের বাহিনীর নাম শুনেই আত্মসমর্পণ করে বসল ডেনমার্ক। মামুন জিজ্ঞেস করল, তার মানে পোল্যান্ড দখল করার পরে হিটলারের দখলে চলে আসলো নরওয়ে, ডেনমার্ক? ঠিক তাই, কিন্তু যুদ্ধবাজ হিটলারের হাত নিষ্পিস করছিল কখন ফ্রান্সকে শায়েস্তা করা যাবে এই চিন্তায়। জেনারেলদের নিয়ে বৈঠকে বসলেন হিটলার। বললেন, এই সেই শয়তান ফ্রান্স, যারা ভার্সাই চুক্তি দিয়ে জার্মানিকে গোলামির জিঞ্জিরে পরিয়েছে। ফ্রান্সকে খতম করতে না পারলে আমাদের সব অর্জন বৃথা। জার্মানিতে ততদিনে সুপারম্যানে পরিণত হয়ে গেছেন হিটলার। লোকজন দেখলেন হিটলার যেখানেই হাত দেন সেখানেই সাফল্য। অবলীলায় একটার পর একটা দেশ দখল করছেন তিনি। লাখ লাখ জার্মানির তরুণ সম্প্রদায় হাসি মুখে সেনাবাহিনীতে নাম লেখালো বিশ্বজয়ের অদম্য নেশায়। ১০ মে ১৯৪০ আবার হিটলার নেচে উঠলেন মরণ খেলায়। নেমে পড়লেন এক প্রলয়ঙ্কারী যুদ্ধে। উদ্দেশ্য ফ্রান্সকে দখল করা, কিন্তু ফ্রান্স জার্মান সীমান্ত বরাবর তৈরি করেছে দুর্ভেদ্য মেজিনো লাইন। এই লাইন টপকিয়ে সরাসরি ফ্রান্সে হামলা করা কার্যত অসম্ভব। এই লাইন শেষ হলেই আরেক প্রাকৃতিক বাধা হলো আর্দেনেস বন। লম্বা লম্বা গাছগাছরা আর ঝোপঝাড়ে ভর্তি। তাহলে উপায় কি? হিটলার নির্দেশ দিলেন, ছোট্ট দেশ বেলজিয়ামকে দখল করে ফ্রান্স সীমান্ত বরাবর পৌঁছতে হবে। বেলজিয়ামের পড়শি সমুদ্র পারের আরেক দেশ হল্যান্ডও দখল করতে হবে। হল্যান্ড ও বেলজিয়াম দখল করতে পারলেই ফ্রান্স দখল করা আমাদের জন্য ডালভাত। যেই কথা সেই কাজ। সর্বশক্তি নিয়ে হিটলারের বাহিনী ঝাঁপিয়ে পড়ল হল্যান্ড ও বেলজিয়ামের উপর। বেলজিয়ামের রাজা সাহায্য চাইলেন ব্রিটেন ও ফ্রান্সের কাছে। এবার ব্রিটেন ফ্রান্স হিটলারের মুখোমুখি হওয়ার জন্য তৈরি। লাখ লাখ ব্রিটিশ ও ফরাসি সৈন্য বেলজিয়াম ও হল্যান্ড রক্ষার মিশনে নামল। অবশ্য হিটলারের দুর্ধর্ষ বাহিনী তার আগেই দখল করে নিয়েছে আক্রান্ত দুই দেশের অনেক এলাকা। অসহায় হয়ে পড়ল ফ্রান্স। জার্মান ট্যাঙ্ক আর্দেনেস বনের বাধা দূর করল। এই ফাঁকে জার্মানি করল এক মহা চালাকি। চালাকি বলা যাবে না, বলতে হবে জার্মানির সামরিক সরঞ্জামের শ্রেষ্ঠত্বের কথা। একটু আগেই বলেছিলাম মেজিনো লাইন পার হলেই ফ্রান্সের আর্দেনেস বন অবস্থিত। ফ্রান্স ভাবছিল এ পথ দিয়ে সে নিরাপদ। ঘন বনের লম্বা গাছের বাধার কারণে জার্মানরা আসতে পারবে না। ব্রিটেন ফ্রান্স ব্যস্ত হল্যান্ড বেলজিয়াম রক্ষার মিশনে। কিন্তু জার্মানির শক্তিশালী ট্যাঙ্ক ডিভিশন যে গাছপালা ভেঙে ফ্রান্সের ভিতরে ঢুকবে, সেটা বোধহয় ইবলিশ শয়তানের ধারণা ছিল না। মামুনের প্রশ্ন, এটা পারল কিভাবে জার্মানি? আরে, জার্মানির ট্যাঙ্ক কি জিঞ্জিরার মাল নাকি যে সহজে ভেঙে যাবে? জার্মানির ট্যাঙ্কের সামনে সমস্ত গাছপালা হুড়মুড় করে ভেঙে পড়ল। ভেঙে পড়া গাছগুলির উপর দিয়েই রাশি রাশি জার্মান ট্যাঙ্ক ফ্রান্সের সীমানায় ঢুকে পড়তে লাগলো। ট্যাঙ্ক তো সবাই বানায়, কিন্তু জার্মানির মতো এত শক্তিশালী ট্যাঙ্ক ব্রিটেন ফ্রান্সের কাছে নেই। রাতের আঁধারে এই দুঃসাহসিক অপ্রথাগত কাজ করল জার্মানরা। সকালবেলা ফরাসিরা দেখে তাদের সীমানায় জার্মান বাহিনী।
ফ্রান্স পুরোপুরি আতঙ্কিত হয়ে ভাবল এ কি। ফ্রান্স ব্যস্ত ব্রিটেনের সাথে ডেনমার্ক বন্দর এলাকায়। সেখানে জার্মানরা যুদ্ধরত, কিন্তু ঘন বনের লম্বা গাছপালা ও ঝোপঝাড় ভেদ করে জার্মানির আরেক দল সৈন্য ফ্রান্সকে অবরুদ্ধ করে ফেলবে সেটা কে জানত। ফ্রান্সের প্রধানমন্ত্রী রেনো কেঁদেই ফেললেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে জরুরি বার্তা পাঠালেন। ও আরেকটা কথাই তো বলাই হয়নি, 1940 সালের মে মাসের 10 তারিখে হিটলার যেদিন হল্যান্ড বেলজিয়াম আক্রমণ করেন সেদিনই ব্রিটেনে পতন হয় দুর্বলচিত্ত প্রধানমন্ত্রী চেম্বারলিন সরকারের। চেম্বারলিনের শান্তিকামী মনোভাবের কারণেই মূলত জার্মানি এত আগ্রাসী হয়ে পড়েছে এতদিনে। ব্রিটেনবাসী তাই হিটলারকে ঠেকানোর জন্যই চার্চিলকেই এই দিনে গুরুদায়িত্ব দিল। যেটা বলছিলাম, ফরাসি প্রধানমন্ত্রী রেনো চার্চিলকে পাঠানো বার্তায় বলেন, উই হ্যাভ বিন ডিফিটেড, উই আর বিটেন, উই হ্যাভ লস্ট দ্য ব্যাটল, দ্য রোড টু প্যারিস ইজ ওপেন। মানে আমরা পরাজিত হয়ে গেছি, আমরা হতোদ্যম, যুদ্ধে হেরে গেছি আমরা, প্যারিসের পথ আজ উন্মুক্ত। কোটি কোটি ফরাসি নাগরিক পরাজয়ের প্রহর গুনছে। যে জার্মানির কারণে 1871 সাল থেকে ফ্রান্সের নাগরিক জীবন থেকে শান্তি হারিয়ে গেছে, সেই জার্মানি আবারও আজরাইল রূপে অবতীর্ণ। কি লাভ হলো ভার্সাই চুক্তি করে? সেই জার্মানি আবার আসছে হামলাকারী সেজে। ফ্রান্সের জন্য সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই জার্মানিকে ঠেকানোর কোনো সাধ্য নেই ফ্রান্সের। প্রথম মহাযুদ্ধে তাও লড়েছে ফরাসিরা, এবার আর ফ্রান্সের সেই শক্তি নাই। 26 লক্ষ তরুণ জনশক্তি নিহত হয়েছে প্রথম মহাযুদ্ধে। অর্থনৈতিকভাবে পঙ্গু ফরাসিরা, জনজীবনে গুজব ছড়িয়ে পড়ল। একবার খবর এলো ফ্রান্স সরকার আত্মসমর্পণ করেছে, আরেকবার খবর বের হলো সেনাপ্রধান গ্যামেলিন আত্মহত্যা করেছেন। যা হোক, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ব্রিটিশের ভরসায় বসে রইল নেপোলিয়নের দেশ ফ্রান্স।